শিক্ষার্থীরা, অনেকদিন পর তোমাদের সাথে ভার্চুয়াল ক্লাসে যুক্ত হলাম। আমি রওনক জাহান, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, গভর্নমেন্ট বাংলা কলেজ। আশা করছি সবার উইন্টার ভ্যাকেশন খুব ভালো কেটেছে। অনেকদিন তোমরা পড়ালেখা থেকে একটু দূরে ছিলে, যেহেতু আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন ফেব্রুয়ারি নাগাদ আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তাই আমরা আশা রাখছি অতি দ্রুত আমরা আমাদের শিক্ষা প্রাঙ্গণে আবার ফিরতে পারবো। ইতোমধ্যে তোমরা বিভিন্ন ধরনের এক্সাম নেওয়ার খবর পেয়েছো এবং অনার্সের বিভিন্ন ইয়ারের পরীক্ষার রুটিনও বের হয়েছে। মাস্টার্সের পরীক্ষা শুরু হওয়ার খবরও আমরা পেয়েছি, রুটিন আমরা দেখেছি অনলাইনে। তো শিক্ষা প্রতিষ্ঠানও যেহেতু খুলে দেওয়া হবে আগামী ফেব্রুয়ারিতে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পরীক্ষা নেওয়া শুরু হয়েছে। তো তোমাদের আর দেরি করার কোনো সুযোগ নাই। শিক্ষা প্রতিষ্ঠান খুলে গেলে তোমরাও তোমাদের এক্সামের রুটিন পেয়ে যাবে। তো এবার সবার উচিত ফুল কনসেন্ট্রেশন দিয়ে পড়ালেখা শুরু করা। দীর্ঘ কয়েক মাস তোমরা লম্বা ছুটি পেয়েছো, যদিও অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু ছিল, তারপরেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলে তোমাদের যেরকম আগ্রহ বোধ বা পড়াশোনার প্রতি একটা এক্সট্রা কনসেন্ট্রেশন থাকে। তো অনলাইনে কতটুকু পেরেছো জানি না, আশা রাখছি সবার পড়ালেখা থেকে শুরু করে করোনাকালীন সময় অনেক ভালো কেটেছে। তো শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের মার্কেটিং প্রথম পত্র উৎপাদন ব্যবস্থাপনা বইয়ের উৎপাদন ব্যবস্থাপনা কোর্সের একদম পঞ্চম অধ্যায় থেকে স্টার্ট করব পড়ানোর। আমি বিগত বা গেল ক্লাসে তোমাদের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। আমরা যেহেতু বিভিন্ন ম্যাডামরা ভাগ করে নিয়েছি, আমরা 3 জন ম্যাডাম তোমাদের মার্কেটিং প্রথম পত্র উৎপাদন ব্যবস্থাপনা কোর্সটি পড়াচ্ছি। তো এক অধ্যায় থেকে আমরা স্টার্ট করেছিলাম, ধারাবাহিকভাবে আমরা এখন পঞ্চম অধ্যায় আছি। তো আজকে আমি পঞ্চম অধ্যায়ের একদম শুরু থেকে আলোচনা করব। আর সবাই কনসেন্ট্রেশন দিয়ে ক্লাসটি এনজয় করবে। আসলে অনলাইনে এ টু জেড খুঁটিনাটি সুন্দর করে দেখানো পড়ানোর সুযোগ হয় কিনা আমি বিষয়টি বুঝি না, তারপরও আমি ট্রাই করব আমার সাধ্যমতো। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ পঞ্চম অধ্যায় নাম হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা, প্রোডাকশন ম্যানেজমেন্ট। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা কি? যেহেতু আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা, তোমাদের সৃজনশীল প্রক্রিয়ায় এ ধরনের জ্ঞানমূলক প্রশ্ন মোস্ট অফ দ্য টাইম পরীক্ষায় এসে থাকে। দেখো, এখানে উৎপাদন ব্যবস্থাপনা কি খুব ইম্পর্টেন্ট। আমি যখন ক্লাস টাইপ করি তখন আমি ট্রাই করি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচ্য বিষয়ের মধ্যে রাখা। সুবিধা অসুবিধা, বৈশিষ্ট্য, তারপর হচ্ছে পার্থক্য, বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে, ধারণা, এসব বিষয় নিয়ে আমি ততটা কথা বলি না। এরপরেও তোমাদের এগুলো বাসায় পড়া উচিত, যেহেতু তোমাদের এমসিকিউ সিকিউ দুটা পার্ট থাকে পরীক্ষায়। এমসিকিউ কিন্তু টোটাল বইয়ের ভেতর থেকে আসে, তার মানে কোনো কিছুই বাদ দেওয়ার তোমাদের সুযোগ নেই। আমি একদম সিকিউ প্রশ্ন নিয়ে এখন আলোচনা করব, যেগুলো মোস্ট অফ দ্য টাইম পরীক্ষায় আসে। এখানে দেখো, প্রথম প্রশ্ন, উৎপাদন ব্যবস্থাপনা বলতে আমরা কি বুঝি? উৎপাদন ব্যবস্থাপনা নর্মালি যদি আমরা একটু কমন সেন্স ইউজ করি, আমরা যেহেতু 1 থেকে চতুর্থ অধ্যায় আমাদের পড়া হয়ে গেছে, তো ইতোমধ্যে আমাদের আইডিয়া একটুখানি ডেভেলপ হওয়ার কথা। তো সেই ধারাবাহিকতা বেসিসে আমরা যদি একটু মনোযোগ দিয়ে বা নিজের থেকে বানিয়ে কিছু লেখা ট্রাই করি, তাহলে বিষয়টা কি হবে? উৎপাদন ব্যবস্থাপনা কোনো পণ্য বা সেবা উৎপাদন করতে পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ, বাস্তবায়ন, বিভিন্ন ধরনের প্ল্যানের দরকার হয়, বিভিন্ন ধরনের বিষয় উপস্থাপনের দরকার হয়। এগুলো কন্ট্রোলের জন্য বিভিন্ন লোক, কর্মী, তারপরে হচ্ছে কাঁচামাল, আরো আদার্স ইনগ্রিডিয়েন্টস দরকার হয়। তো এগুলো যদি আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করতে পারি, বাস্তবায়ন করতে পারি, সংগঠন করতে পারি, এবং আমরা ভবিষ্যতে কি করব এই বিষয়ে যদি উত্তম পরিকল্পনা আমাদের থাকে, তো সবগুলা মিলেই হচ্ছে টোটালি উৎপাদন ব্যবস্থাপনা। তো আমরা যদি একটু বইয়ের ভাষায় সাজিয়ে বলি, তাহলে দেখো, উৎপাদন ব্যবস্থাপনা কি? সেক্ষেত্রে হবে কাঁচামালকে চূড়ান্ত পণ্যে পরিণত করার জন্য
পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, বাস্তবায়ন, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণকে উৎপাদন ব্যবস্থাপনা বলে। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, কাম টু দ্য পয়েন্ট। আমি আবারও বলছি, কাঁচামালকে, কোনো পণ্য বা সেবা উৎপাদন করতে গেলে আমাদের ফার্স্ট অফ অল কি দরকার? কাঁচামাল দরকার। সাপোজ কোনো একটা ফ্যাক্টরি 50 পিস জিন্স প্যান্ট তৈরি করবে, বাহিরের দেশ থেকে অর্ডার পেয়েছে, তারা ফ্যাক্টরিতে 50 পিস জিন্স প্যান্ট তৈরি করবে। সেক্ষেত্রে এই প্যান্ট তৈরি করার জন্য ফার্স্টে কি দরকার? কাঁচামাল দরকার। কাঁচামাল কি কি? যেমন ধরো সুতা দরকার, রং দরকার, তারপর হচ্ছে প্যান্টের জন্য চেন, বোতাম, এগুলা বিভিন্ন ধরনের জিনিসপত্র দরকার। তো এগুলোই হচ্ছে কাঁচামাল। এবং চূড়ান্ত পণ্য, ফাইনালি একটা জিন্স প্যান্ট তৈরি করার জন্য আমাদের কি করতে হবে? পরিকল্পনা করতে হবে। সংগঠন, বাস্তবায়ন, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ করে ফাইনালি আমরা হচ্ছে একটা প্যান্ট তৈরি করতে পারবো। তো প্যান্ট তৈরি করা বিভিন্ন প্রসেস আছে। জিন্স প্যান্ট তৈরি করতে গেলে প্রথমে কাঁচামালকে বিভিন্ন ধরনের কম্বিনেশনের মাধ্যমে, বিভিন্ন ধরনের কাজে লাগার মাধ্যমে আমরা ফাইনালি যখন প্যান্ট তৈরি করতে পারবো, এরপরও আরো বিভিন্ন প্রসেস আছে। কালার করতে হয়, ওয়াশ করতে হয়, আয়রন করতে হয়, প্যাকিং করতে হয়, দেন ফাইনালি হচ্ছে এরা প্রস্তুত, রেডি থাকে এটা সেল করার জন্য। তো উৎপাদন ব্যবস্থাপনা বিষয়টি হলো এরকম, কাঁচামালকে চূড়ান্ত পণ্যে পরিণত করার জন্য পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, বাস্তবায়ন, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণকে উৎপাদন ব্যবস্থাপনা বলে। এখানে আর একটা ইম্পর্টেন্ট বিষয় হলো, যেটা আমি টাইপ করি নাই, সবার কাছে তো এই বইটি আছে, আমি বইয়ের নামও বলেছিলাম এর আগের ক্লাসগুলোতে। তো উৎপাদন ব্যবস্থাপনা 5ম অধ্যায়, পেজ নাম্বার দেখো 304। 304-এর মধ্যে উৎপাদন ব্যবস্থাপনার ধারণা নিয়ে আমি আলোচনা করলাম। তো এখানে আর একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ আসে, 6M কি? তো উৎপাদন ব্যবস্থাপনার ক্ষেত্রে কিন্তু 6M মোস্ট ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। 6M বলতে বোঝানো হয়েছে, এম মানুষ, মানুষ অর্থাৎ কর্মী। কোনো পণ্য তৈরি করতে গেলে কিন্তু জনবল দরকার, লোক দরকার, কর্মী দরকার। এবং দ্বিতীয়টা হচ্ছে অর্থ, যেটাকে আমরা মানি বলে থাকি। অর্থ ছাড়া কিন্তু কোনো কাজ সঠিকভাবে বাস্তবায়ন করা যায় না। পরিকল্পনা করতে গেলেও কিন্তু অর্থের দরকার। তো দ্বিতীয়টা হচ্ছে অর্থ, 3 নাম্বারটা হচ্ছে মেশিনস, যন্ত্রপাতি। উৎপাদন ব্যবস্থাপনায় যন্ত্রপাতি ছাড়া কিন্তু সঠিক সুন্দরভাবে কোনো কিছু উৎপাদন করা যাবে না। কাঁচামাল, ম্যাটেরিয়ালস, এরপর হচ্ছে মেথড, পদ্ধতি, এবং লাস্ট অফ অল হচ্ছে মার্কেট। তাহলে 6M বলতে আমরা কি বুঝলাম? 6M হচ্ছে ম্যান, মানি, মেশিনস, ম্যাটেরিয়ালস, মেথড অ্যান্ড মার্কেট। তো এগুলো একত্রে করে ভোক্তার সন্তুষ্টি এবং সন্তুষ্টি বিধানের সাথে অভাব পূরণের সাথে কোনো কিছু উৎপাদন করা, এটি হচ্ছে কিন্তু উৎপাদন ব্যবস্থাপনা। তো দ্বিতীয় প্রশ্ন দেখো, এখানে দ্রব্য কি? অনেক সময় তোমাদের জ্ঞানমূলকেও আসতে পারে, দ্রব্য বলতে কি বুঝো, অনুধাবনমূলকেও আসতে পারে, দ্রব্য রিলেটেড কিছু আসতে পারে। তো সৃজনশীলের ব্যাপারটা যেহেতু আমাদের সংজ্ঞা জানতে হয়, সংজ্ঞা লিখতে হয়, বা একটু বুঝিয়ে বলতে গেলেও কিন্তু আমাদের সংজ্ঞার দরকার আছে। এজন্য কাকে বলে কি, এসব বিষয় সম্পর্কে প্রত্যেকের আইডিয়া ডেভেলপ হওয়া দরকার। তো দেখো, দ্রব্য বলতে আমরা কি বুঝি? যা দেখা যায়, স্পর্শ করা যায় এবং মানুষের প্রয়োজন ও অভাব মেটায়, তাকে দ্রব্য বলে। দ্রব্য ধরো ফর এক্সাম্পল একটা কলম। কলম হচ্ছে দৃশ্যমান, যা দেখা যায়। আমি এগুলো আরো বিগত ক্লাসে আলোচনা করেছিলাম। দ্রব্য বা পণ্য হচ্ছে সেম, শুধু নামের একটু ভিন্নতা আছে। দ্রব্য হচ্ছে দৃশ্যমান, দেখা যায়, ধরা ছোঁয়া যায়, মানুষের প্রয়োজন ও অভাব মেটাতে পারে, সেগুলাই হচ্ছে দ্রব্য। যেমন খাতা, কলম, বই, রাবার, পেন্সিল ইত্যাদি। বাসা বাড়িতে আরো আমাদের অনেক ধরনের পণ্য আছে, যেমন কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, টিভি, ফ্রিজ, ফ্যান, আসবাবপত্র, এগুলো সবকিছুই হচ্ছে দ্রব্য বা পণ্য রিলেটেড, পণ্যের অন্তর্ভুক্ত। এবার দেখো এখানে কি বলা আছে। সেবা কি? সেবা বলতে
কি বোঝানো হয়। এখানে স্লাইডে দেয়া আছে যা দেখা যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু মানুষের প্রয়োজন ও অভাব মেটায়, তাকে সেবা বলে। সেবার বিষয়টা হচ্ছে, যেমন আমি এখানে স্পিচ দিচ্ছি, তোমাদের অনলাইনে সার্ভিস দিচ্ছি, সেবা দিচ্ছি, এটা ওয়ান কাইন্ড অফ সার্ভিস। তারপর হচ্ছে ডাক্তারের সেবা, উকিলের পরামর্শ, বিউটি পার্লারের সার্ভিস, ছেলেদের সেলুনের সার্ভিস, এগুলো সবকিছুই হচ্ছে সেবার অন্তর্ভুক্ত। দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু মানুষের প্রয়োজন ও অভাব মেটায়, তাকে সেবা বলে। তো সেবা হচ্ছে নর্মালি অদৃশ্যমান। এটা কিন্তু অনেক সময় এমসিকিউ আসে তোমাদের। সেবা হচ্ছে অদৃশ্যমান, দেখা যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু মানুষের প্রয়োজন ও অভাব মেটায়। শিক্ষা সেবা, যেটা আমি একটু আগে বললাম, স্বাস্থ্য সেবা, যেমন ডাক্তারকে যখন আমরা দেখাই, ডক্টরের চেম্বারে যাই। প্রযুক্তি সেবা, প্রযুক্তি সেবা বলতে এখন অনলাইন বা প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের আমি ক্লাস নিচ্ছি, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রযুক্তি সেবা। তো সেবার বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে। আমাদের মার্কেটিং এর জনক ফিলিপ কটলার এবং আরো বেশিরভাগ বিপণন বিজ্ঞানী সহ বিভিন্ন লেখকরা 4টি অপরিহার্য বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। সেবার বৈশিষ্ট্য, 4টি অপরিহার্য বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। কি কি বৈশিষ্ট্য? এই যে এখানে দেখতে পাচ্ছ সবাই। এই 4টি বৈশিষ্ট্য এই চ্যাপ্টারের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সেবার এই 4টি বৈশিষ্ট্য। কারণ তোমাদের হচ্ছে সৃজনশীল প্রক্রিয়ায় গ এবং ঘ নাম্বার প্রশ্নে এই সেবার বৈশিষ্ট্য নিয়ে আসবেই, পরীক্ষা চলে আসে এই প্রশ্নগুলো। সেবার বৈশিষ্ট্য 4টি। 1 নাম্বার দেখো, এখানে বলা আছে অদৃশ্যমানতা। ইংলিশে আমরা যাকে বলি ইনট্যাঞ্জিবিলিটি। 2 নাম্বার দেখো অবিচ্ছেদ্যতা বা অবিচ্ছিন্নতা, একই কথা, ইনসেপারেবিলিটি। 3 নাম্বার হচ্ছে বৈসাদৃশ্যতা। বৈসাদৃশ্যতা হচ্ছে ভ্যারিয়াবিলিটি, নশ্বরতা। 4 নাম্বার প্যারিসাবিলিটি, নশ্বরতা। এবার দেখো আমরা সেবারে 4টি বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। যারা এখন লাইভ সেশনে যুক্ত আছো আমার সাথে, একটু কাইন্ডলি জানাবে যে সাউন্ড কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি এবং ইন্টারনেট সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমাকে শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারলি। অদৃশ্যমানতা, সবাই একটু কনসেন্ট্রেশন দাও। এই বিষয়গুলো বুঝতে না পারলে সারা জীবন মুখস্থ করেও লাভ হবে না। মনে হয় যে অনেক সহজ, কিন্তু অনেক কিছু বুঝার আছে। অদৃশ্যমানতা, অদৃশ্যমানতা বলতে আমরা কি বুঝি? সেবার অদৃশ্যমানতা বলতে যেটা বোঝায়, সেবাকে দেখা যায় না, স্পর্শ করা যায় না, স্বাদ বা গন্ধ নেওয়া যায় না, এটি হচ্ছে মূল কথা। অদৃশ্যমানতা হচ্ছে সেবাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, স্বাদ বা গন্ধ নেওয়া যায় না। সেবার কোনো ভৌতিক অবয়ব মানে হচ্ছে বাহ্যিক চেহারা, যেটাকে বলে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। সেবার কোনো বাহ্যিক চেহারা নেই। ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স না থাকায় সেবাকে কিন্তু দেখা বা স্পর্শ করা যায় না। এটি হচ্ছে সেবার প্রধান বৈশিষ্ট্য। আমি উদাহরণ হিসেবে বলি, কোনো ব্যক্তি যখন কসমেটিক সার্জারির জন্য সার্জনের কাছে যায়, তখন কাজ শেষ না হওয়া পূর্ব পর্যন্ত বা কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রকৃতপক্ষে সে কিন্তু একটা ফলাফল দেখতে পায় না। অপারেশনের ক্ষেত্রে বা একজন রোগীকে যখন ফাইনালি কোনো ডাক্তার অপারেশন থিয়েটারে নিয়ে যায়, তো অপারেশনের কাজটা কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু, বা পেশেন্ট জ্ঞান না ফেরা পর্যন্ত কিন্তু দেখা যায় না। তো এটাই হচ্ছে সেবার কোনো বাহ্যিক চেহারা, অর্থাৎ ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স না থাকায় সেবাকে স্পর্শ করা যায় না, স্বাদ বা গন্ধে নেওয়া যায় না। 2 নাম্বার আসো অবিচ্ছেদ্যতা। অবিচ্ছিন্নতা বা অবিচ্ছেদ্যতা, ইনসেপারেবিলিটি। এটা হচ্ছে সেবা অবিচ্ছিন্নতা বলতে বোঝায় সেবা প্রদানকারী ব্যক্তি বা বস্তু থেকে সেবাকে পৃথক করা যায় না। সেবা প্রদানকারী ব্যক্তি বা বস্তু থেকে সেবাকে পৃথক করা যায় না। আমি ফর এক্সাম্পল একটু বলি, খেয়াল করো।
আমি এখন তোমাদের প্রযুক্তিগত সার্ভিস দিচ্ছি। আমি যদি এখন কথা বলা স্টপ করি, তার মানে কিন্তু তোমরা কিন্তু শুনতে পারবে না। তার মানে আমার স্পিচ আমাকে থেকে আলাদা করা যায় না। এটাই হচ্ছে সেবার অবিচ্ছিন্নতা। সেবাদানকারী থেকে সেবাকে আলাদা করা যায় না। কোনো পেশেন্ট যদি অসুস্থ হয়, সেক্ষেত্রে ডাক্তারের চেম্বারে যাবে, ডাক্তারকে দেখাবে এবং ডাক্তার তাকে পরামর্শ দিবেন। কিন্তু ওই ব্যক্তি পেশেন্টকে না দেখে কিন্তু ডাক্তার কোনো পরামর্শ দিতে পারে না, বা ডক্টর সাহেব যদি না থাকে উপস্থিত, তাহলে কিন্তু পেশেন্ট ওই সার্ভিসটা পাবে না। তার মানে ডক্টর ছাড়া কিন্তু ডক্টরের সার্ভিস পাওয়া যাবে না, টিচার ছাড়া টিচারের স্পিচ আমরা শুনতে পারবো না। এটাই হচ্ছে মূল ফ্যাক্ট, সেবাদানকারী থেকে সেবাকে আলাদা করা যায় না। তোমরা যারা ছেলেরা আছো, বিউটি সেলুনে যাও, সেক্ষেত্রে কিন্তু একজন সার্ভিসম্যান থাকে, যিনি আপনাকে সার্ভিস দিয়ে থাকেন। তো মেয়েদের ক্ষেত্রেও সেম, বিউটি পার্লারে সাজতে গেলে বা কোনো সার্ভিস নিতে গেলে ওখানে বিউটিশিয়ান ছাড়া কিন্তু সে এই সার্ভিসটা নিতে পারবে না। তার মানে সেবাদানকারী থেকে সেবাকে পৃথক বা আলাদা করা যায় না। এটি হচ্ছে সেবার অবিচ্ছিন্নতা বৈশিষ্ট্য। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি আরেকটা এক্সাম্পল দিই। ধরো একজন দন্ত রোগী চিকিৎসকের কাছে গিয়ে প্রথমে তার সমস্যার কথা জানান। তারপর দন্ত চিকিৎসক বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বা সরঞ্জাম ব্যবহার করে কিন্তু এই পেশেন্টের দাঁতের চিকিৎসা করে থাকেন। তার মানে দাঁতের চিকিৎসা পেতে গেলে কিন্তু অবশ্যই ডাক্তারকে সেখানে থাকতে হবে, যন্ত্রপাতি তারপর বিভিন্ন ধরনের সরঞ্জাম ব্যবহার করতে হবে। এটি হলো সেবাদানকারী থেকে সেবাকে আলাদা করা যায় না বা বিচ্ছিন্ন করা যায় না। 3 নাম্বার দেখো, এখানে বলা আছে বৈসাদৃশ্যতা। বৈসাদৃশ্যতা হচ্ছে ভ্যারিয়াবিলিটি। সেবার বৈসাদৃশ্যতা বলতে বোঝায় সেবার মানের ভিন্নতা। সেবার মানের ভিন্নতা। সবাই একটু খেয়াল করো, সেবার কিন্তু বিভিন্ন ধরনের মান আছে এবং সেবা বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে। সব সময় কিন্তু আমরা একই ধরনের সার্ভিস পাই না, সেটা যে কোনো ক্ষেত্রে। সব সময় রান্নাটাও যেমন একই রকম হয় না, সব সময় সব কাজ সেম টু সেম হবে না, একটু 19-20 হবে। সেম হচ্ছে সেবার ক্ষেত্রেও কিন্তু বিষয়টা এরকম। বিউটি পার্লারে কেউ একজন সার্ভিস নিতে গিয়েছে, প্রথমবার হেয়ার হেয়ার নিউ একটা হেয়ার স্টাইল দিয়ে কোনো এক ব্যক্তি যে ফিলিংসটা পেয়েছে, দ্বিতীয়বার কিন্তু ওই হেয়ার কাটটা অ্যাপ্লাই করতে গিয়ে একটু না একটু 19-20 হবে, তার মধ্যে মনে একটু খটকা লেগে থাকবে, কাজটা সেম টু সেম হবে না। তো বিভিন্ন ধরনের সার্ভিসের ক্ষেত্রেও কিন্তু সেম কথা। ধরো একটা বিমানের টিকিট, তোমাদের বিমানের টিকিট দিয়ে কিন্তু অনেক সময় প্রশ্নে আসে, আর বিমানের এক্সাম্পলটা পরীক্ষায় আসে। তোমাদের বুঝতে হবে এটি হচ্ছে বৈসাদৃশ্যতার, সেবার যে একটা বৈসাদৃশ্যতা বৈশিষ্ট্য আছে, এর এক্সাম্পল বিমানের টিকিট দিয়ে আসে বেশিরভাগ সময়। তারপর বাসের সার্ভিস দিয়েও আসতে পারে। একটা বাংলাদেশ বিমানের ফ্লাইটে বিভিন্ন ধরনের টিকিট থাকে। তারপর হচ্ছে প্রথমবার বিমানে ভ্রমণ করে কোনো প্যাসেঞ্জার যে ধরনের সার্ভিস পাবে, সেবা পাবে, দ্বিতীয়বার ভ্রমণ করে ওই সার্ভিসটা সেম টু সেম হবে না, একটু কম বেশি হবে। এটাই হচ্ছে সেবার বৈসাদৃশ্যতা। তারপর হচ্ছে বাসের ব্যাপারেও কিন্তু সেম। একটা হাইওয়ে বাসে প্রথমবার ট্রাভেল করার পর যে সার্ভিসটা, যে ভালো লাগা অনুভূতি হয়েছে, দ্বিতীয়বার কিন্তু সেটা সেম টু সেম হয় না, একটু কমতি হয়। সেটি হচ্ছে সেবার বৈসাদৃশ্যতার বৈশিষ্ট্য। আবার আরেকটু আমি এক্সাম্পল দেই ভালো করে ক্লিয়ার করার জন্য। আমাদের দেশে বিভিন্ন ধরনের ব্যাংকের সার্ভিস আমরা নিয়ে থাকি। ব্যাংক তো আমাদের দরকার দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের কাজের প্রয়োজনে, টাকা পয়সার লেনদেন বা টাকা পয়সা সেভিংস এর ক্ষেত্রেও কিন্তু আমরা ব্যাংক ইউজ করে থাকি। সেক্ষেত্রে ধরো আমি সোনালী ব্যাংক দিয়ে এক্সাম্পল দেই। সোনালী ব্যাংকের বিভিন্ন ধরনের শাখা আছে বাংলাদেশে। মফস্বল থেকে শুরু করে আমাদের ঢাকা শহর রাজধানীতে বিভিন্ন ধরনের সোনালী ব্যাংকের শাখা আছে। এই সোনালী ব্যাংকের প্রত্যেকটা শাখার সার্ভিস কিন্তু এক হবে না কখনো, এবং প্রতিদিন যে আমি এক সার্ভিস পাবো না, কখনো যে একটু বেশি ভিড় থাকবে। আর তারপর হচ্ছে কোনোদিন যে আমি খুব তাড়াতাড়ি কাজ সেরে আসতে পারবো, বা কেউ আমার সঙ্গে ভালো বিহেভ করছে, বা অন্য এক সময় দেখা গেল ব্যস্ততার কারণে আমার সঙ্গে ভালো বিহেভ করতে পারছে না বা একটু দেরি হয়ে যাচ্ছে।
এই ব্যাংকের এক্সাম্পল দিয়েও অনেক সময় পরীক্ষায় আসে। তাহলে আমরা এগুলো বুঝবো কি? বৈসাদৃশ্যতা। বৈসাদৃশ্যতা হলো সেবার মানের ভিন্নতা, অর্থাৎ সেবার কিন্তু কোয়ালিটি সবসময় একই রকম হয় না, একটু ডিফারেন্ট হবেই। প্রতিবার সার্ভিস নেওয়ার পর একটু কমতি থাকবে, একটু কম বেশি হবে, 19-20 হবে, এটা আমাদের বুঝতে হবে বৈসাদৃশ্যতা। পরীক্ষায় কিভাবে আসে বৈসাদৃশ্যতা? বাংলাদেশ বিমানের টিকিটের এক্সাম্পল দিয়ে আসতে পারে। বাংলাদেশ এয়ারলাইন্সের তোমরা ট্রাভেল করা বা ভ্রমণ করে প্রথমবার যে সার্ভিসটা পাবে বা মজাটা পাবে, দ্বিতীয়বার কিন্তু সেটা তোমাদের কাছে সেম টু সেম হবে না। এটি হচ্ছে বৈসাদৃশ্যতা। এবার আসো নশ্বরতা। নশ্বরতা বলতে প্যারিসাবিলিটি যেটাকে বোঝায়, সেবার নশ্বরতা বলতে বোঝায় সেবা হচ্ছে ক্ষণস্থায়ী, অর্থাৎ সেবা সারাক্ষণ সংরক্ষণ করা যায় না। সেবার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এটি নশ্বরতা বা পচনশীলতা একই কথা। সেবা কিন্তু উচ্চ মাত্রায় নশ্বর বা পচনশীল। পরে যদি কেউ চায় সেবাকে কিন্তু সংরক্ষণ করে ইউজ করতে পারে না। কিন্তু সমস্যা হচ্ছে সেবার চাহিদা খুব বেশি মাত্রায় ওঠানামা করে। বিভিন্ন মৌসুমে বা বিভিন্ন মাসে, সপ্তাহে, এমনকি প্রতি ঘন্টায় সেবার চাহিদা হ্রাস বৃদ্ধি ঘটে। এটাই হচ্ছে নশ্বরতা। যেমন অফিস টাইমে পরিবহনের উপর খুব বেশি চাপ থাকলেও অন্য সময় কিন্তু ওই রকম ভিড়টা থাকে না। নশ্বরতা বলতে সেবাকে আমরা সংরক্ষণ করতে পারি না, বা পরবর্তীতে সংরক্ষণ করে আবার ইউজ করতে পারি না। এটি হচ্ছে মূলত নশ্বরতা। নশ্বরতার আমি এক্সাম্পল দিয়ে বলি। আমরা তো সবাই বাসে ট্রাভেল করে থাকি। ঢাকা শহরের মিনি বাসগুলোতে ধরো মিরপুর 1 থেকে কেউ যদি নিউ মার্কেট বা কারওয়ান বাজার যেতে চায়, সকালবেলা গাড়ির চাপটা কিন্তু প্রচুর থাকে। সবাই একটু খেয়াল করো, সকালবেলা গাড়ির চাপটা কিন্তু অনেক থাকে। দুপুরবেলা চাপটা একটু কমে, আবার বিকেলবেলা যখন অফিস টাইম শেষ হয়ে যায় তখন কিন্তু গাড়িতে অনেক প্রচুর ভিড় থাকে, তখন কিন্তু কোনো বাসে সিট ফাঁকা থাকে না। তো দেখো, নশ্বরতা বিষয়টা হচ্ছে সকালবেলা গাড়ির চাপ অনেক থাকার কারণে আমার সকালবেলা যেতে কষ্ট হচ্ছে, ভিড় হচ্ছে, আমি সিট পাচ্ছি না, আমি খুব ভিড় ঠেলাঠেলি করে আমাকে অফিস যেতে হচ্ছে। তুমি চাইলে দুপুরবেলা যেহেতু ফ্রি থাকে, দুপুরবেলা দেখা গেল সবাই অফিসে থাকে, দুপুর টাইমে স্টুডেন্টরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায়, দুপুর টাইমে হচ্ছে বাসের সিটগুলো মোটামুটি ফাঁকা থাকে, ভিড় কম থাকে। তুমি চাইলে এই দুপুরের যে ভিড় কম থাকে এটা কিন্তু সকালে ইউজ করতে পারছো না। তার মানে সকালে তোমাকে কষ্ট করে যেতেই হচ্ছে। সকালে এই কষ্টটা তুমি দূরীভূত করার জন্য তুমি দুপুর কিন্তু ইউজ করতে পারছো না, কারণ তোমার অফিস টাইম সকালে, তোমার বাসে সকালে চাপটা একটু বেশি থাকবে। এটি হচ্ছে মূলত সেবা হচ্ছে, এটি হচ্ছে মূলত যেটা ক্ষণস্থায়ী বোঝায়, বা সেবাকে পরবর্তীতে ইউজ করা যায় না, সংরক্ষণ করা যায় না। এটি হচ্ছে মূল ফ্যাক্ট বিষয়। তো আমি আর একবার তোমাদেরকে আলোচনা করি। অদৃশ্যমানতা দেখো, সবাই খেয়াল করো, আমরা এমন ভাবে মনোযোগ দিব যেন এক্ষুনি আমাদের মুখস্থ হয়ে যায়। সবার কাছে বই আছে, 306 নাম্বার পেজে সেবার বৈশিষ্ট্য 4টি। আমি এখন এগুলো নিয়ে আলোচনা করছি। প্রত্যেকটা অধ্যায় থেকে তোমরা 10 মার্কের প্রশ্ন পাবে এবং 5 থেকে 6 মার্কের এমসিকিউ আসে ফাইনাল পরীক্ষায়। তো 5 নাম্বার অধ্যায় থেকেও সেটার কম হবে না, এখান থেকে 10 নাম্বার পাবে। এই 10 নাম্বার আসে তোমাদের সেবার বৈশিষ্ট্য থেকে। এখান থেকে একটা ফুল 10 নাম্বারের এমসিকিউ হবে, সরি, এখান থেকে একটা সিকিউ হবে 10-এর সৃজনশীল প্রক্রিয়ায়। তো দেখো, সেবার বৈশিষ্ট্য 4টি। প্রথম হচ্ছে অদৃশ্যমানতা। অদৃশ্যমানতা বলতে যেটা আমরা বুঝাই, সেবাকে ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, এটা অ্যাকচুয়ালি অদৃশ্য। ওকে, এবার 2 নাম্বার আসো, অবিচ্ছেদ্যতা। অবিচ্ছেদ্যতা বলতে যেটা আমরা বুঝি, সেবাদানকারী থেকে সেবাকে পৃথক বা আলাদা করা যায় না। সেবাদানকারী থেকে সেবাকে পৃথক বা আলাদা করা যায় না। আমি এক্সাম্পল দিয়েছিলাম, যেমন প্রযুক্তিগত সেবা, ডাক্তারের সেবা, বিউটি পার্লারের সার্ভিস, এগুলো সবকিছু হচ্ছে অবিচ্ছেদ্যতার মধ্যে পড়ে। আমি এখন তোমাদের প্রযুক্তিগত প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের শিক্ষা সেবা দিচ্ছি। আমি যদি এখন কথা বলা বন্ধ করি, তোমরা তার মানে কোনো সার্ভিস পাবে না, তোমরা কিন্তু কিছু শুনতে পারবে না, তার মানে আমাকে থেকে আমার স্পিচ আলাদা করা যাচ্ছে না। এটি হচ্ছে অবিচ্ছেদ্যতা। ইজ দ্যাট ক্লিয়ার? বৈসাদৃশ্যতা। বৈসাদৃশ্যতা বলতে আমরা কি বুঝি? বৈসাদৃশ্যতা বলতে যেটা বোঝায় সেবার মানের ভিন্নতা। সেবা কিন্তু সময়, স্থান, কাল, পাত্রভেদে বা সময় সুযোগ বুঝে সেবার বিভিন্ন ধরনের মানের কোয়ালিটি হয়ে থাকে, কারণ সার্ভিস কিন্তু সব সময় একই কেউ পায় না, পুরোপুরি একটু কমতি হয়, সেটাই হচ্ছে বৈসাদৃশ্যতা, সেবার মানের ভিন্নতা।
স্থানকাল পাত্রভেদে কিন্তু সেবার মানের পরিবর্তন হয়ে থাকে। এটি হচ্ছে বৈসাদৃশ্যতা। আমি এক্সাম্পল দিয়ে বলেছিলাম বিমানের টিকিটের কথা, কারণ বাংলাদেশ এয়ারলাইন্সে তোমরা যদি ভ্রমণ করো, ট্রাভেল করো, সেক্ষেত্রে প্রতিবারই একই ধরনের সার্ভিস পাবে না, একটু কম বেশি হবে। এটি হচ্ছে বৈসাদৃশ্যতা। নশ্বরতা বলতে যেটা বোঝায়, নশ্বরতা হচ্ছে সেবাকে পরবর্তীতে সংরক্ষণ করা যায় না। সেবা হচ্ছে খুবই অতিমাত্রা পচনশীল, এটাকে নেক্সট টাইম সংরক্ষণ করে ইউজ করা যায় না। এক্সাম্পল হিসেবে বলেছিলাম সকালবেলা বাসের প্রচুর চাপ থাকে, দুপুরবেলা চাপ কম থাকে। সকালবেলা সবাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিসে যায়, সবার কাজ একটু বেশি থাকে, সবাই বাড়ি থেকে বের হয়। দুপুরবেলা কিন্তু আলটিমেটলি চাপটা কমে যায়। সেক্ষেত্রে দেখো, তুমি চাইলে কিন্তু তোমার সকালবেলা চাপটা কমানোর জন্য তুমি দুপুরবেলা সার্ভিসটা নিতে পারছো না। তার মানে সেবা হচ্ছে অতিমাত্রা পচনশীল, নশ্বর। সেবাকে নেক্সট টাইম সংরক্ষণ করে ইউজ করা যায় না। ইজ দ্যাট ক্লিয়ার? এটি হচ্ছে সেবার বৈশিষ্ট্য, খুবই ইম্পর্টেন্ট, এই অধ্যায়ের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট। এবার দেখি এখানে কি বলা আছে। সবাই খেয়াল করো, একদম 19 নাম্বার প্রশ্ন, কাস্টমাইজেশন মোস্ট ইম্পর্টেন্ট। এটা জ্ঞানমূলকে আসবে বা অনুধাবনমূলকেও আসে বেশিরভাগ সময়। কাস্টমাইজেশন হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাস্টমাইজেশন বর্তমান অনলাইন মার্কেটিং প্রক্রিয়ায়, কাস্টমাইজেশন খুবই পপুলার একটি ওয়ার্ড, তোমরা অনেকেই শুনে থাকতে পারো। আমরা যেহেতু মার্কেটিং নিয়ে পড়াশোনা করছি, মার্কেটিং মানে কিন্তু একদম কেনাকাটা করা এটা না। অনেকে বুঝে মার্কেটিং মানে হচ্ছে মার্কেটে যে শপিং করা। অ্যাকচুয়ালি মার্কেটিং কথাটি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না। মার্কেটিং হচ্ছে পণ্য উৎপন্ন করা থেকে শুরু করে কাস্টমারের কাছে পৌঁছানো পর্যন্ত বিভিন্ন ধরনের কার্যক্রম, এটি হচ্ছে মার্কেটিং। পণ্য উৎপন্ন করতে গেলে, উৎপাদন করতে গেলে বিভিন্ন ধরনের কাঁচামাল, তারপর হচ্ছে শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা, বিভিন্ন ধরনের প্রক্রিয়ার সম্মুখীন হতে হয়। এরপরে ফাইনালি পণ্যটি তৈরি করার পর কি করা হয়, পরিকল্পনা করা হয় কিভাবে কোথায় মার্কেটিং করা হবে, কিভাবে কোথায় পণ্যটি কাস্টমারের কাছে সাপ্লাই দিতে হবে, এবং কাস্টমার ইউজ করার পর যদি ভালো ফিডব্যাক দেয়, সেটি হচ্ছে সবকিছু ওভারঅল সবকিছুকে কি বলা হয়, মার্কেটিং বলা হয়। তো দেখো, কাস্টমাইজেশন হচ্ছে বর্তমান অনলাইন প্রক্রিয়ায় খুবই ইম্পর্টেন্ট এবং পপুলার একটি ওয়ার্ড। কাস্টমাইজেশন বলতে বোঝানো হয় কোম্পানি যখন একেবারেই ক্রেতার উপযোগী করে, ক্রেতা কি চাচ্ছেন, ক্রেতা কি পছন্দ করছে, একেবারেই ক্রেতার চাহিদা পূরণের জন্য, সন্তুষ্টি বিধানের জন্য ক্রেতার উপযোগী করে কোনো পণ্য তৈরি করা এবং বিপণন কর্মকাণ্ড পরিচালনা করাকে মার্কেটিং বলা হয়। ঠিক আছে? না সরি, কাস্টমাইজেশন বলা হয়। তো কাস্টমাইজেশন বলতে আমরা কি বুঝি? কাস্টমাইজেশন বলতে বোঝানো হয়েছে, দেখো এখানে দেয়া আছে, আমাদের চ্যাপ্টারের শেষে দেয়া আছে কাস্টমাইজেশন। কাস্টমাইজেশন বলতে প্রত্যেক ক্রেতার স্বতন্ত্র প্রয়োজন। স্বতন্ত্র প্রয়োজন মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রয়োজন। সব ধরনের কাস্টমারের চাহিদা, রুচি, পছন্দ, অভ্যাস এক হবে, বিষয়টা এরকম না। ডিফারেন্ট কোয়ালিটির হয়ে থাকে, ভেরিয়াস কোয়ালিটির কাস্টমার আমরা মার্কেটে দেখতে পাই, এবং প্রত্যেকের চাহিদা, পছন্দ, রুচি, অভ্যাস সবকিছু যে মিলবে বিষয়টা এরকম না, অনেক সময় নাও মিলতে পারে। তো প্রত্যেক ক্রেতার স্বতন্ত্র প্রয়োজন এবং চাহিদা অনুসারে একেবারে সেই ক্রেতার উপযোগী করে পণ্য ও সেবা উৎপাদন এবং বিপণন কর্মকাণ্ড পরিচালনা করাকে কাস্টমাইজেশন বলা হয়। ঠিক আছে? তো এখন কিন্তু খুব নান্দনিক ডিজাইনের পণ্য সামগ্রী সবাই পছন্দ করছে। নান্দনিক ডিজাইন বোঝানো হয়েছে খুব সুন্দর, মানে বর্তমান সময়ের প্রেক্ষিতে যে ধরনের চাহিদা বা ডিজাইন চলতেছে সেটাই হচ্ছে নান্দনিক ডিজাইন। নান্দনিক ডিজাইনের ক্ষেত্রে কিন্তু হয়তো বা ফার্নিচারের ক্ষেত্রে আমি বলি, আসবাবপত্রের ক্ষেত্রে কাঠের কোয়ালিটি একটু খারাপ হতে পারে, কিন্তু ডিজাইনটা কিন্তু নান্দনিক, ডিজাইনটা কিন্তু খুবই আধুনিক। মানে বর্তমান সময়ের প্রেক্ষিতে যেগুলো চাহিদা চলছে বা যে ডিজাইনগুলো চলছে একেবারে সেভাবে প্রস্তুত করাই হচ্ছে নান্দনিক ডিজাইন। তো কাস্টমাইজেশনের ক্ষেত্রে নান্দনিক ডিজাইনের পণ্যের প্রতি ক্রেতাদের একটা আলাদা সফট কর্নার থাকে, আলাদা একটা রুচি থাকে। তো একেবারে নান্দনিক ডিজাইনে ক্রেতার রুচি অনুযায়ী পণ্য তৈরি করা, বিপণন করা অর্থাৎ মার্কেটিং করা, এগুলোই হচ্ছে কাস্টমাইজেশন। সাপোজ আমি এক্সাম্পল হিসাবে বলি, আমাদের দেশে বিভিন্ন ধরনের কাস্টমার আছে, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, হাই সোসাইটি ধরো।
হাই সোসাইটির কাস্টমাররা যখন কোনো গাড়ি ইউজ করে, প্রাইভেট কার, তারা কি করবে? তারা একদম র্যাডো গাড়ি, পাজেরো, তার মানে র্যাডো ঘড়ি, তারপর হচ্ছে পাজেরো গাড়ি বা বিএমডব্লিউ সিরিজের এই ধরনের গাড়ি ইউজ করে থাকে। তো কোম্পানি কিন্তু জানে যে বিএমডব্লিউ সিরিজের গাড়ি কোন কোন কাস্টমাররা পছন্দ করে। একেবারে সেই কাস্টমারদেরকে, হাই সোসাইটির কাস্টমারকে টার্গেট করে কোম্পানি সেই ধরনের গাড়ি প্রস্তুত করে থাকে এবং সেই ধরনের কাস্টমারের চাহিদা পূরণ করে থাকে। এবার আসো মধ্যবিত্ত কাস্টমারের ক্ষেত্রে। মধ্যবিত্ত মধ্যবিত্ত কাস্টমারের ক্ষেত্রে একদম নান্দনিক ডিজাইনে তাদের রুচি পছন্দ এবং বাজেট অনুযায়ী কোনো পণ্য তৈরি করা এবং সেভাবে বিপণন করাই হচ্ছে মধ্যবিত্ত কাস্টমারের জন্য কাস্টমাইজেশন। তো এভাবে হচ্ছে কোম্পানি বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে পণ্য তৈরি করে থাকে এবং বিপণন করে থাকে। হ্যাঁ, আমি ক্লাস থেকে বের হয়ে কল দিচ্ছি। তো দেখো, সবাই খেয়াল করো, কাস্টমাইজেশন সম্পর্কে আই থিঙ্ক সবার আইডিয়া ডেভেলপ হয়েছে এবং বুঝতে পেরেছো। এরপর আসো এরপর দেখো ৩০৮ নাম্বার পেজে সেবা, দ্রব্য এবং সেবার মধ্যে পার্থক্য, এই বিষয়গুলো তোমরা একটু বাসায় দেখে নিবে, কারণ দ্রব্য সেবার পার্থক্য বেশিরভাগ সময় এসে থাকে। তোমরা এই পার্থক্যটা বুঝলে কিন্তু এমসিকিউ আনসার করতে পারবে। তারপর ৩১০ নাম্বার পেজে উৎপাদন ব্যবস্থাপনার ঐতিহাসিক পটভূমি। এখানকার মধ্যে শিল্প বিপ্লব যুগ, তারপর হচ্ছে শিল্প বিপ্লব পরবর্তী যুগ এবং আধুনিক যুগ, এই তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট। এই বিভিন্ন এই তিনটা টপিকের উপর কিন্তু অনেক সময় এমসিকিউ চলে আসে। যেমন শিল্প বিপ্লব যুগ এখানে বলা হয়েছে 1750 সাল থেকে 1850 সাল পর্যন্ত আমাদের কি শিল্প বিপ্লব যুগ, এই সালটা আমাদের মুখস্থ রাখতে হবে। এরপর দেখো খ নাম্বারে এখানে বলা আছে শিল্প বিপ্লব পরবর্তী যুগ। পরবর্তী যুগ হচ্ছে 1850 সাল থেকে 1950 সাল পর্যন্ত। সরাসরি ক্লাসে থাকলে তোমাদেরকে বোর্ড ইউজ করে সুন্দর করে দেখাতে পারতাম। তো যেহেতু সবার কাছে বই আছে, আমি এই বইটি সবাইকে সাজেস্ট করেছিলাম। আমার কাছে রিকমান্ডেড টেক্সট মনে হয় এই বইটি। ৩১০ নাম্বার পেজে তোমরা শিল্প বিপ্লব যুগ, শিল্প বিপ্লব পরবর্তী যুগ এবং আধুনিক যুগ, এই তিনটা বিষয় খুবই গুরুত্ব সহকারে পড়বে। এমসিকিউ চলে আসে তোমাদের, কিন্তু বেশিরভাগ সময় এমসিকিউ চলে আসে। এরপর আরো এখানে উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব, কার্যাবলী, সুবিধা অসুবিধা, আওতা, এই বিষয়গুলো খেয়াল করবে এমসিকিউর জন্য। এবং আমি তোমাদের কাস্টমাইজেশন যে বিষয়টি পড়িয়েছিলাম, তোমাদের বাসার জন্য হোমওয়ার্ক হচ্ছে কাস্টমাইজেশন বলতে আমরা কি বুঝি আর সেবার 4টি বৈশিষ্ট্য। এগুলো সবাই গুরুত্ব সহকারে বাসায় মনোযোগ দিয়ে পড়বে। এই আর কি, পঞ্চম অধ্যায়ের মধ্যে টুকিটাকি এসবই মোস্ট ইম্পর্টেন্ট আলোচ্য বিষয় ছিল আজকে। এগুলো নিয়েই, এগুলোর বাইরে তেমন কিছু আমি দেখছি না। আর একটা বিষয় আমি তোমাদের বলি, চ্যাপ্টারের শেষে এমসিকিউ কিন্তু অনেক প্রশ্ন দেওয়া আছে বাবারা, এগুলো একটু খেয়াল করবে। চ্যাপ্টারের শেষে যদি সিকিউ গুলো সলভ করতে পারো, আই থিঙ্ক 100% তোমরা কমন পাবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থাকো। অনেকদিন পর তোমাদের সামনে অনলাইন সেশনে যুক্ত হতে পেরে খুবই ভালো লেগেছে আমার। পড়াশোনার মধ্যেই থেকো। যেহেতু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিবে ইনশাআল্লাহ আগামীতে, পরিস্থিতি স্বাভাবিকের পথে, তো আশা রাখছি দেখা হবে শিক্ষা প্রাঙ্গণে। সবাই অনেক অনেক ভালো থেকো, পড়াশোনার মধ্যে থেকো। আল্লাহ হাফিজ।